প্রিয় বন্ধুরা, আজকে তুলে ধরতে চলেছি মুর্শিদাবাদ থেকে আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কথা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কাছে 35টি আসনের টার্গেট দিয়েছেন, কিন্তু বাস্তবে কি 35টি আসন লোকসভা ভোটে জেতা সম্ভব বিজেপির পক্ষে? আমি যেহেতু মুর্শিদাবাদের মানুষ, তাই মুর্শিদাবাদ লোকসভা দিয়ে শুরু করছি এই প্রতিবেদন। পশ্চিমবঙ্গের তথা বাংলা দর্শক বন্ধুদের অনুরোধ, পুরো প্রতিবেদনটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে টার্গেটটি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির ঘাড়ে বোঝার মতন তুলে দিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি এই টার্গেট পূরণে কতটা তৎপর বা সম্ভব হবে, এই নিয়েই আজকের বিশ্লেষণ। বর্তমানে আমি যে কথাটি বললাম, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি রাজ্যের শাসক দল তৃণমূলের দখলে। আবু তাহের খান এখানকার সাংসদ, পরপর 4 বারের বিধায়ক, 2019-এ এমপি টিকিটে দাঁড়িয়ে এই সংসদ। মানুষজনের সঙ্গে রয়েছে প্রত্যক্ষ যোগাযোগ। কৃষক পরিবারের সন্তান, অসুস্থতা সেরে তিনি ধীরে ধীরে সুস্থতার পথে। কামনা করব তিনি সুস্থ হয়ে উঠুন। সম্ভাব্য লড়াই এই সিটে টিএমসি ভার্সেস কংগ্রেস ভার্সেস বিজেপি ভার্সেস সিপিএম। যদি ধরে নেওয়া যায় INDA জোট হচ্ছে না, তাহলে সিপিআইএমও প্রার্থী দেবে জোটবিহীন। 2019-এর ফলাফল বিশ্লেষণ করলেই এখানকার চিত্রটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। AITC 6,04,346, ভোট পার্সেন্টেজ 41.56। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 3,77,929, ভোট পার্সেন্ট 25.99। বিজেপি 2,47,809, ভোট পার্সেন্ট 17.04। সিপিআইএম 1,80,793, ভোট পার্সেন্ট 12.43%। এখন একাই এখানে দেখা যাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে 41.56%। সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম এর মিলিত পার্সেন্টেজ হচ্ছে 55.46%। আপনাদের 2019 সালের লোকসভার প্রাপ্ত ভোটের চিত্র দেখালাম, বিশ্বাস না হলে আপনারা নেটে সার্চ করে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, উপরের এই চিত্র থেকে কি স্পষ্ট হচ্ছে যে এটাই যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূলের যে ভোটিং পার্সেন্টেজ 41.56%, রাজ্যে AITC বিরোধী দলগুলিকে এখানে জয়ী হতে হলে সাগরদিঘি মডেল আবার প্রয়োগ করতে হবে বা সাগরদিঘি মডেলে ভোট করাতে হবে। কিন্তু সাগরদিঘি মডেল এখন আর জনগণ বিশ্বাস করবেই বা কেন? জাতীয় কংগ্রেস দলকে বিশ্বাস করে জনগণ কি সাগরদিঘি মডেলে ভোট দেবে? না, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে বিশ্বাস করে ওই মডেলে ভোট দেবে। নিশ্চিতভাবে CPIM বা কংগ্রেসকে ওই মডেলে অনুসরণ করে ভোট দেবে না। তাহলে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতার সঠিক জায়গাটি কোথায়? সাগরদিঘি মডেল বললাম অচল। I+N+D+I+A জোটের ও অস্তিত্ব বিষবাউ জলে। 1952 থেকে একেবারে 1962 মোহাম্মদ খুদাবক্স এবং 2004 থেকে 14 আব্দুল মান্নান হোসেন, অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র গঠন হওয়ার পর প্রথম 10 বছর এবং 2014 থেকে তার আগে 10 বছর, 2004 থেকে 10 বছর কংগ্রেসের দখলে ছিল। আবার 1980 থেকে 2004 পর্যন্ত, অর্থাৎ 24 বছর টানা আসনটি দখলে ছিল বামপন্থীদের। 2014 থেকে 2019 5 বছর থাকে বামপন্থীদের দখলে। তাহলে 24-5-29 বছর ছিল বামপন্থীদের দখলে। মজার বিষয় হচ্ছে যে 1971-77-এ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ নিজেদের দখলে রাখে, আর 1962 থেকে 1971 পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক পার্টি দখলে থাকে। তাহলে কি দাঁড়ালো? কংগ্রেস 1952 থেকে 62 10 বছর, কংগ্রেস 2004 থেকে 14 10 বছর, মোট 20 বছর। বামপন্থীরা 1980 থেকে 2004 অর্থাৎ 24 বছর, আবার 2014 থেকে 2019 5 বছর। IUML 1971 থেকে 1977 6 বছর, জনতা পার্টি 1977 থেকে 80 3 বছর। প্রিয় দর্শক মণ্ডলী, এগুলি হিসেব বা বিশ্লেষণ করার কোনো প্রয়োজনই পড়তো না যদি মুর্শিদাবাদ জেলার বা মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের বিচারক নাগরিক মণ্ডলী প্রকৃত গণতন্ত্র বুঝতেন। বাম এবং কংগ্রেসদের হাতে থেকে এই মুর্শিদাবাদের মানুষ কি পেয়েছেন? সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকের জেলায় পরিণত হয়েছে আজ আমাদের মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। পুরুষশূন্য ঘরে আমরা দেখেছি অভাবের সংসারে কত কারো বউ পালিয়ে গেছে। বাড়ির পুরুষ ভিন রাজ্যে থেকে খেটে টাকা পাঠাচ্ছে, ঘরের বউ অন্য কাউকে নিয়ে ফুর্তি করছে। ঘর পালানি বউ, ডিভোর্সি, ফষ্টি নাষ্টির কারণে ঘরের শিশুগুলি বিপদাপন্ন হচ্ছে। ভার্নারেবল চাইল্ডের সংখ্যা দিন দিন এই জেলায় বেড়ে যাচ্ছে। এই সংখ্যা, ভার্নারেবল চাইল্ডের সংখ্যা মুর্শিদাবাদে
যে খুব একটা কম তা কিন্তু নয়। আপনারা ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবেন মুর্শিদাবাদে এই ভার্নারেবল চাইল্ডের সংখ্যা কত। মুর্শিদাবাদ সিল্কের তাঁতের কর্মী, কাঁসার বাসনের কর্মীরা দিন দিন খারাপ অবস্থার দিকে যাচ্ছে। প্রসঙ্গ হচ্ছে ব্যবসা বাণিজ্যই অর্থনীতির মূল, কিন্তু এখানের ব্যবসা বাণিজ্য কোথায়? একমাত্র বিড়ি শিল্প ছাড়া ইদানিং কিছু রাইস মিল বা ফ্লোর মিল, এছাড়াও কোথাও কোথাও প্লাস্টিকের ফ্যাক্টরি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে মুর্শিদাবাদের অবস্থা আমরা কি দেখলাম? মুর্শিদাবাদের অবস্থা শিল্প ব্যবসা বাণিজ্যের দিকে তো ততই বছর। এখানের যে কর্মীরা, তাঁত শিল্পী, তাদের অবস্থা কঠিন খারাপ। তাহলে এতদিন ধরে কি করছেন এখানকার ভোটাররা? এখানকার ভোটাররা কি সত্যিই গণতন্ত্র বলে যে জিনিসটি আছে, গণতন্ত্রের নামে যে উন্নয়ন করা যায়, সেটি কি বোঝেন? আমি পশ্চিমবঙ্গের কেন বলছি, শুধু পশ্চিমবঙ্গের নয়, মুর্শিদাবাদের বন্ধুদেরও বলছি, একটা জিনিস দেখুন, উত্তরপ্রদেশে এক রাম মন্দির নির্মাণে শুধুমাত্র দানেই রাম মন্দির নির্মাণের পর উঠে এসেছে 1200 থেকে 1300 কোটি। এই রাম মন্দিরের উদ্ঘাটনের পর কদিন হলো কোটি কোটি টাকা রোজগার করছে উত্তরপ্রদেশ। মুর্শিদাবাদে এত ঐতিহাসিক সৌধ থাকা সত্ত্বেও, পর্যটনের কেন্দ্র থাকা সত্ত্বেও কেন এখানে কোনো উন্নতি হয়নি? কি বলবেন আমার মুর্শিদাবাদের গণতন্ত্র প্রিয় সচেতন নাগরিক বন্ধুরা? বন্ধু, মোদ্দা কথা বলতে গেলে বলতে হয়, যাদের দিয়ে এতদিন মুর্শিদাবাদের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হয়নি, পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি, ওদের ভবিষ্যতে উন্নয়নের আশা করা তাদের কাছে বৃথা। এখানের ভোটার বা নাগরিক বন্ধুরা নিজেদের মানসিকতার পরিবর্তন না করতে পারলে উন্নয়ন দূরস্থ। এই প্রতিবেদন দেখে অনেকে হয়তো ভাববেন যে আমি কোনো একটি দলের হয়ে, তাদের হয়ে কথা বলছি। যে কেউ মনে করলে করতেই পারেন। এখানে যদি উন্নয়ন করতে হয় তাহলে রাজ্য কেন্দ্র সংঘাত চিরতরে মিটিয়ে ফেলতে হবে। আরেকটি জিনিস সেটি করতে হবে, এটা মিটতে পারে একমাত্র ডাবল ইঞ্জিনের সরকার গঠিত হলে। কিন্তু মুশকিল হচ্ছে কোথায় জানেন? বিজেপি দলটি এমন কিছু কিছু পলিসি আছে, তারা এই কথাটা খুব ভালো বলেছে। তিনি বিশেষ করে নরেন্দ্র দামোদর দাস মোদী, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, তাই বলে মুসলিম বহুল এলাকায় কোনো মুসলিম প্রার্থী না দিয়ে হিন্দু প্রার্থী দাঁড় করিয়ে দেওয়া। বিজেপি মানুক বা নাই মানুক, আমি প্রমাণ দিচ্ছি। 2014-তে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একজন হিন্দু প্রার্থী সুজিত কুমার ঘোষ ভোট পেয়েছিল মাত্র 1,01,069টি, অর্থাৎ 6.68%। সেবারে তার ভোটের পার্সেন্টেজ। 2019-এ একজন মুসলিম প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িয়েছিলেন এই আসনে। তিনি 2019-এ পান 2,47,809টি ভোট। ভোট পার্সেন্টেজে যদি দেখা যায় যে হয়তো ডবল কিছু বেশি হয়েছে, কিন্তু পার্সেন্টেজের দিক দিয়ে সেবারে পার্সেন্টেজ দাঁড়ায় 17.04%। আমি আগেও বলেছি, আবু তাহের একজন দক্ষ রাজনীতিবিদ। এখানে বিজেপির এমন একজন দক্ষ মুসলিম ক্যান্ডিডেট নেই যিনি এআইটিসি, আইএনসি এবং সিপিআইএমের কাউন্টার করে মানুষকে বুঝিয়ে নিজের পক্ষে টেনে আনতে সক্ষম হবেন। রাজ্য বিজেপি কি ভাবছে না ভাবছে এটি আমি জানি না বা বুঝি না, কিন্তু অমিত শাহ যদি টার্গেট, আমার যেটা মনে হয়, 35 বেঁধে দেন, তাহলে রাজ্য বিজেপির টার্গেট বা লক্ষ্যমাত্রা কিন্তু 42-42 হওয়া উচিত। জানি না আমি সঠিক কথা বললাম কি না, বিজেপির বন্ধুরা এটি ভেবে দেখতে পারেন। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে সংখ্যালঘু প্রার্থীই দেওয়া উচিত। কেন আমি বললাম এই কথাটা বললাম এই কারণে যে আমি বিশ্লেষণ করে দেখিয়ে দিলাম, একজন মুসলিম ক্যান্ডিডেট যদি মুসলিম বহুল এলাকায় দাঁড়ায় তাহলে সেখানে ভোটের পার্সেন্টেজটা কী হারে বেড়ে যায়। আমি এমন একজন মানুষকে দেখেছি যিনি, তাহলে এই আসনে সম্ভাব্য প্রার্থী কাকে করবেন ভারতীয় জনতা পার্টি, এটা তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। তবে আমি এমন একজন মানুষকে দেখেছি বহু ডিবেটে অংশগ্রহণ করতে, বহু ডিবেটে তিনি সংখ্যালঘুদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, সংখ্যালঘু মানুষজনের পাশে দাঁড়িয়েছেন। তার আমলে বহু সংখ্যালঘু মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, যিনি 1992 থেকে টানা একনিষ্ঠভাবে, কখনও পূর্ণকালীন, তারপর জেলা ইনচার্জ, তারপর পশ্চিমবঙ্গ সংখ্যালঘু মোর্চার 2016 থেকে 2021 পর্যন্ত সভাপতি ছিলেন, এখন প্রাক্তন রয়েছেন। এখন তিনি বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের সব মিলিয়ে 4টে রাজ্যের ক্লাস্টার ইনচার্জ হিসেবে সর্বভারতীয় দায়িত্ব রয়েছেন। বহু কষ্ট করে ইন্টারনেট থেকে ওনার ছবি সংগ্রহ করেছি। দল বদলু নয়, বিশ্বস্ত একনিষ্ঠ কর্মী, শক্তপোক্ত। ওনাকে কি ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে আবু তাহেরের যে এলাকা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, যেখানে শুধুমাত্র লালবাগ মহকুমা ছাড়া বাকি অংশে 80 থেকে 82% আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা থাকেন, সেখানে কি এরকম একজন একনিষ্ঠ
কর্মীকে দাঁড় করানো যেতে পারে। যদি দাঁড় করানো যেতে পারে, মনে হয় এই আসনে কিছু রদবদল হলেও ঘটতে পারে। কারণ এখন এলাকার বহু সংখ্যালঘু ভাই বোনেরা বুঝে গেছেন যে আসলে ভারতবর্ষ যদি উন্নতি করতে হয়, তাহলে একমাত্র এমনই একজন ব্যক্তি আছেন যিনি পারেন সকলের উন্নতি করতে, সকলকে সাথে নিয়ে চলতে। তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। বন্ধু নমস্কার, কেমন লাগলো আমাদের এই প্রতিবেদনটি অবশ্যই আপনারা জানাবেন। আজকের মতন এখানেই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও ভালো ভালো ভিডিও পেতে হলে, বিশেষ করে লোকসভা কেন্দ্রিক এবং আরও ভালো ভালো খবর পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি সুভাষ আপনাদের সাথে ভাবধারা চ্যানেলে। দেখতে থাকুন ভাবধারা। নমস্কার, জয় হিন্দ।